বন্ধুগণ, ঈশ্বরচন্দ্র নামে কোনো ঈশ্বর দেবলোকে নেই, কিন্তু আমাদের ঈশ্বরচন্দ্রের মহিমা মানবলোকে ঈশ্বরের চেয়েও সমধিক। নক্ষত্র জগতে ঈশ্বরচন্দ্র নামে কোনো চন্দ্র নেই, কিন্তু বাঙালির ভাগ্যাকাশে এক দীপ্যমান জ্যোতিষ্ক ঈশ্বরচন্দ্র। বন্ধুগণ, সমগ্র বাড়িমণ্ডলে বিদ্যাসাগর নামে কোনো সাগর নেই, কিন্তু আমাদের আছে জ্ঞানের অতলান্ত সাগর বিদ্যাসাগর, যার প্রজ্ঞা, পাণ্ডিত্য আর ব্যক্তিত্ব মারিয়ানা খাতের মতো সুগভীর আর হিমালয়ের মতো সুউচ্চ। মাইকেল মধুসূদন দত্ত তাই যথার্থই মূল্যায়ন করেছিলেন। তিনি বলেছিলেন, দ্য ম্যান হ্যাজ দ্য জিনিয়াস উইজডম অফ অ্যান অ্যানসিয়েন্ট সেজ, এনার্জি অফ অ্যান ইংলিশ ম্যান অ্যান্ড দ্য হার্ট অফ এ বেঙ্গলি মাদার। আসলে ঈশ্বরচন্দ্র যে যুগে জন্মগ্রহণ করেছিলেন সে যুগ ছিল এজ অফ রিজন অ্যান্ড রাইট অফ ম্যান এর যুগ। কুসংস্কারের অচলায়তনে বাঙালি সমাজ যখন আবদ্ধ, শাস্ত্রীয় নিয়মের দোহাই দিয়ে তথাকথিত সমাজপতিরা সমাজের দণ্ডমুণ্ডের কর্তা, তখন বিদ্যাসাগর একক প্রচেষ্টায় সেই অচলায়তনের প্রাচীরকে যুক্তি বলে ভেঙে মানবত্বের জয়গান ঘোষণা করলেন। অশিক্ষা, কুশিক্ষা, অপসংস্কৃতির নাগপাশ থেকে মনুষ্যত্বকে প্রতিষ্ঠা করার জন্য তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন। তিনি মনে প্রাণে উপলব্ধি করেছিলেন বহুজন হিতায় বহুজন সুখায়। তাই আর্তপীড়িতের কান্নায় তিনি সর্বদা ছিলেন সহানুভূতিশীল। বিদ্যাসাগর প্রতি মুহূর্তে একটা বিষয় অনুভব করেছিলেন যে শিক্ষা ভিন্ন জাতির মুক্তি প্রায় অসম্ভব। তাই তিনি বাঙালি জাতিকে অশিক্ষার তমসা থেকে জ্যোতির্ময় আলোকে আনতে চেয়েছিলেন। তাই শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। 1841 খ্রিস্টাব্দের 29 ডিসেম্বর তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত হিসেবে যোগদান করেন। 1846 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের সহকারী সেক্রেটারি হন। পরে মতভেদের কারণে পদত্যাগ করেন। এরপর 1846 খ্রিস্টাব্দে প্রধান কেরানি পদে ফোর্ট উইলিয়াম কলেজে প্রবেশ করেন। পরে তিনি পুনরায় 1851 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজের সাহিত্যের অধ্যাপক হন এবং পরবর্তীকালে সেই কলেজেরই অধ্যক্ষ হন। সংস্কৃত কলেজে অধ্যক্ষ থাকাকালীন তিনি নদিয়া, হুগলি, বর্ধমান ও মেদিনীপুর জেলার শিক্ষা বিভাগের বিদ্যালয় পরিদর্শক হিসেবে দায়িত্বভার লাভ করেন। নারী মুক্তি আন্দোলনের স্থপতি বিদ্যাসাগর নারী শিক্ষার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। চার্লস রুডের ডেসপ্যাচের 83 নম্বর ধারা অনুযায়ী বাংলার গভর্নর হ্যাডলি সাহেব বিদ্যাসাগরকে নারী শিক্ষা প্রসারের জন্য উদ্যোগ নেবার আহ্বান জানান। সেই প্রস্তাব মতো 1857 থেকে 1858 খ্রিস্টাব্দের মধ্যে মাত্র 7 মাসে হুগলিতে 20টি, বর্ধমানে 11টি, মেদিনীপুরে 3টি এবং নদিয়া জেলায় 1টি সর্বমোট 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, যেগুলিতে প্রায় 1300 জন ছাত্রী পড়াশোনার সুযোগ পেয়েছিল। তৎকালীন কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি জন এলিয়ট ড্রিংম্যান ওয়াটার বেথুন সাহেবকে বিদ্যাসাগর আন্তরিকভাবে অনুরোধ করেন, সাহেব, আমার দেশের মায়েদের জন্য যদি শিক্ষার ব্যবস্থা করেন তো খুব উপকার হয়। সেদিন বেথুন সাহেব বিদ্যাসাগরকে অবজ্ঞা করতে পারেননি। তিনি 1849 খ্রিস্টাব্দের 7ই মে 21 জন ছাত্রীকে নিয়ে বিদ্যাসাগরের সহযোগিতায় গড়ে তুললেন হিন্দু বালিকা বিদ্যালয়, যেটি বর্তমানে বেথুন স্কুল নামে পরিচিত। বিদ্যাসাগর এই স্কুলের ছাত্রীদের জন্য ব্যবহৃত ঘোড়ার গাড়িতে লিখে দিয়েছিলেন, কন্যা পেব্বং পালনীয় শিক্ষ নিয়াতি যত্নত, অর্থাৎ পুত্রের ন্যায় কন্যা সন্তানকে পালন ও যত্ন সহকারে লেখাপড়া শেখাতে হবে। এছাড়াও 1872 খ্রিস্টাব্দে তিনি কলকাতায় মেট্রোপলিটন ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন,
যেটি বর্তমানে বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। মায়ের প্রতি গভীর শ্রদ্ধাশীল বিদ্যাসাগর মায়ের স্মৃতির উদ্দেশ্যে নিজ জন্মভূমি বীরসিংহ গ্রামে 1890 সালে নির্মাণ করেন ভগবতী বিদ্যালয়। জীবনের অন্তিম লগ্নে কৃষিজীবী বয়স্ক মানুষের জন্য তিনি বিহারের কারমাটারে নাইট স্কুল খোলেন। এইভাবেই মানবতার পূজারী বিদ্যাসাগর শিক্ষা সংস্কারের মধ্য দিয়ে বাঙালি সমাজে আলো ছড়িয়ে দিয়েছিলেন। আজকের বাঙালিরা যে বাংলা ভাষায় কথা বলে গর্ববোধ করেন, যে বাংলা ভাষা আজকে সুমিষ্ট ভাষা হিসেবে বিশ্বের দরবারে সমাদৃত হয়েছে, তার সংস্কার সাধন বিদ্যাসাগরের হাতেই। অবিন্যস্ত এলোমেলো উচ্ছৃঙ্খল বাংলা ভাষাকে সুশৃঙ্খল, সুবিন্যস্ত ও সুসংযত করেছিলেন তিনি। বিদ্যাসাগরই ছিলেন বাংলা গদ্যের জনক, তিনি বাংলা গদ্যের ভগীরথ। রবীন্দ্রনাথের কথায় বাংলা গদ্যের তিনি প্রথম যথার্থ শিল্পী। 1855 খ্রিস্টাব্দে বর্ণ পরিচয় রচনার মধ্য দিয়ে তিনি বাংলা বর্ণের যথার্থ কাঠামো নির্মাণ করলেন। এছাড়াও তাঁর রচিত কথামালা, বোধোদয় আমাদের প্রত্যেকের প্রাণের সম্পদ। আজকের বাংলা ভাষা পত্র পুষ্পে পল্লবিত হলেও তার লালন পালন হয়েছিল বিদ্যাসাগরের হাতেই। নবজাগরণের সন্তান বিদ্যাসাগর বাংলার সমাজ সংস্কারে ইস্পাত কঠিন দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন। বরাবরই নারী সমাজের প্রতি ছিল তাঁর বিশেষ মমত্ব। শাস্ত্রের দোহাই দিয়ে সতীদাহ, বিধবা বিবাহ না হওয়া, বাল্যবিবাহ, বহু বিবাহের মতো ঘটনা তাকে সেদিন বিচলিত করে তুলেছিল। তাই নারীর অশ্রুমোচনে তিনি সচেষ্ট হয়ে উঠলেন। 1855 খ্রিস্টাব্দে বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব নামে একটি পুস্তিকা রচনা করে বিধবা বিবাহের সমর্থনে প্রচার শুরু করেন। এর ফলে সমাজে প্রচণ্ড আলোড়ন সৃষ্টি হয়। তিনি পরাশর সংহিতা ও অন্যান্য শাস্ত্র ঘেঁটে সমাজপতিদের যোগ্য জবাব দেন যে বিধবা বিবাহ বৈধ। তাই এই বিবাহের পক্ষে বহু বিশিষ্ট ব্যক্তির স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র ব্রিটিশ সরকারের কাছে জমা দেন। এই আবেদনপত্রে প্রায় 1000 জন স্বাক্ষর করেন, যাদের মধ্যে অন্যতম হলেন অক্ষয় কুমার দত্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর, রাজনারায়ণ বসু প্রমুখ। বিদ্যাসাগরের এই আবেদনে সাড়া দিয়ে তৎকালীন বড়লাট লর্ড ডালহৌসি বিধবা বিবাহের সমর্থনে আইনের খসড়া তৈরি করেন। অবশেষে দীর্ঘ আলাপ আলোচনার পর লর্ড ক্যানিং 1856 খ্রিস্টাব্দের 26শে জুলাই 15 নম্বর রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী বিধবা বিবাহকে আইনসঙ্গত বলে ঘোষণা করা হয়। জমিদার তথা ব্রাহ্মণ সমাজপতিদের নানান তর্জন গর্জন, কটূক্তি, বিরোধিতা সত্ত্বেও এই আইন অনুসারে তিনি 1856 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্নের সঙ্গে বর্ধমানের বিধবা কালীমতী দেবীর বিবাহ দেন, যা ছিল বাংলার প্রথম বিধবা বিবাহ। এই বিবাহের পর বিদ্যাসাগর তার সন্তানকে নিয়ে নানান বাক্যবাণে বিদ্ধ হতে থাকেন। শেষ পর্যন্ত তিনি 1870 খ্রিস্টাব্দে নিজ পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে ভবসুন্দরী নামে এক বিধবার বিবাহ দেন। এই প্রসঙ্গে ভাই শম্ভুচন্দ্রকে এক চিঠিতে তিনি সেই আনন্দের কথা জানেন। নারায়ণ শতপ্রবৃত্ত হইয়া এই বিধবা বিবাহ করিয়া আমার মুখ উজ্জ্বল করিয়াছে। এইভাবে তিনি 1856 থেকে 67 খ্রিস্টাব্দের মধ্যে ব্যক্তিগত উদ্যোগে তাঁর জীবদ্দশায় প্রায় 82,000 টাকা খরচ করে প্রায় 60 জন বিধবার বিবাহ দিয়েছিলেন। সেই সঙ্গে বিধবা বিবাহ বিরোধীদের প্রতিবাদের যোগ্য জবাব দেওয়ার জন্য বিদ্যাসাগর অতি অল্প হইল ও আবার অতি অল্প হইল নামে দুটি পুস্তিকা প্রকাশ করেন। বিদ্যাসাগর নিজেই এক জায়গায় লিখেছিলেন, বিধবা বিবাহ প্রবর্তন আমার জীবনের সর্বপ্রধান সৎকর্ম। যে কর্মে ও আদর্শে অনুপ্রাণিত হয়ে
দক্ষিণ ভারতের বীরসালিঙ্গম পান্তুলু বিধবা বিবাহ কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন। এজন্য তাঁকেও দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, করুণার সাগর বিদ্যাসাগর কেবলমাত্র বাল্য বিধবার অশ্রুমোচন করেই ক্ষান্ত থাকেননি। বাল্যবিবাহ ও বহুবিবাহের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধেও তিনি হলেন খড়গহস্ত, সোচ্চার হলেন রক্ষণশীল হিন্দুদের বিরুদ্ধে। প্রতিবাদের অগ্নিশলাকা প্রজ্বলন করলেন লেখালেখির মধ্য দিয়ে। লিখে ফেললেন বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রাচীনপন্থীরা বিদ্যাসাগরকে প্রাণনাশের হুমকি দেয়, কিন্তু বিদ্যাসাগর অপরাজেয়, দুর্দমনীয়। তাদের হুমকি তিনি গ্রাহ্যই করলেন না। মানবতার পূজারী বিদ্যাসাগর যেখানেই দিন দুঃখী আর্তপীড়িত মানুষ দেখেছেন, সেখানেই ছুটে গেছেন আর্তের সেবায়। তাই শ্রীরামকৃষ্ণ তাকে দয়ার সাগর বলে ডাকতেন। মানব সেবায় নিবেদিত প্রাণ এই মহামানব মায়ের কথায় গ্রামের নিরন্ন মানুষের জন্য খুলেছিলেন অন্নসত্র, শীতার্ত মানুষদের দিয়েছিলেন শীত বস্ত্র, এমনকি গড়ে তুলেছিলেন বহু দাতব্য চিকিৎসালয়। কত কন্যা দায়গ্রস্ত পিতা, স্বামী পরিত্যক্ত বধূ তাঁর শরণাপন্ন হয়েছিলেন, তাঁর কোনো ইয়াত্তা নেই। প্রবাসী কবি মধুসূদনের চরম অর্থকষ্টে তিনিই ছিলেন মানবরূপী ঈশ্বর। তাই তো এই মহামানবের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে মধুসূদন লিখেছিলেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। এ কোনো আবেগের বহিঃপ্রকাশ নয়। বিদ্যাসাগর সম্পর্কে এ ছিল মধুকবির যথার্থ মূল্যায়ন। বর্তমান মেরুদণ্ডহীন জাতির কাছে বিদ্যাসাগর ছিলেন প্রকৃত আত্মমর্যাদা সম্পন্ন এক দেশপ্রেমিক। সিপাহী বিদ্রোহ দমন করার জন্য ইংরেজরা সংস্কৃত কলেজে অস্থায়ী আস্থানা স্থাপন করতে চাইলে বিদ্যাসাগর তাঁর তীব্র প্রতিবাদ করেন। মা ও মানুষের প্রতি ছিল তাঁর সহজাত অনুরাগ। তাই তো মায়ের ডাকে সাড়া দিয়ে ভাই শম্ভুচন্দ্রের বিয়েতে যাওয়ার জন্য ছুটি না পেয়ে মার্শাল সাহেবের কাছে তিনি চাকরির ইস্তফা দেওয়ার কথা জানিয়ে দেন। এমনকি বর্ষায় পুষ্ট উত্তাল দামোদর সাঁতরে পার করতেও বিন্দুমাত্র দ্বিধাবোধ করেননি। বন্ধুগণ, তাঁর মাতৃভক্তি ছিল এতটাই প্রগাঢ় ও সুগভীর। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা হয়তো অনেকেই জানি না বিদ্যাসাগরের আরেক উপাধি ছিল বিদ্যা বণিক। আজকের প্রকাশনা ব্যবসায় দেজবাবুরা, মিত্র ঘোষ মশাইরা, আনন্দ পাবলিশার্সরা, রায় মার্টিন সাহেবদের রমরমা কারবার চললেও এই ব্যবসার সূত্রপাত হয়েছিল বিদ্যাসাগরের হাত ধরেই। বই লেখা, বই পড়ার পাশাপাশি তা যে ব্যবসার মাধ্যম হতে পারে, তা বিদ্যাসাগর সে যুগে বিলক্ষণ উপলব্ধি করেছিলেন। তাই তো বন্ধু মদনমোহন তর্কালঙ্কারের সঙ্গে যৌথ উদ্যোগে 1847 খ্রিস্টাব্দে পটলডাঙ্গার আমহা স্ট্রিটে গড়ে তোলেন সংস্কৃত প্রেস, স্থাপনা করেন সংস্কৃত প্রেস ডিপোজিটারি এবং কলিকাতা পুস্তকালয় নামক বই দোকান। যেখান থেকে তার মাসিক রোজগার হয় তখনকার দিনে প্রায় 3 থেকে 4 হাজার টাকা। প্রকৃতপক্ষে আধুনিক বই ব্যবসার পথিকৃৎ ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই। কিন্তু বড্ড আক্ষেপের বিষয়, তার মতো দয়া, প্রেম, পাণ্ডিত্যের অজেয় পৌরুষ, অক্ষয় মনুষ্যত্ব মানুষের অপরিসীম লোভ ও শোষণের শিকার। সুবিশাল চরিত্রের এই মহামানব মানুষের অকৃতজ্ঞতা ও কৃতজ্ঞতায় প্রচণ্ড মানসিক আঘাত পেয়ে শেষ জীবনে স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন। তথাকথিত ভদ্র সমাজ থেকে বহু দূরে বিহারের কারমাটারে দরিদ্র, সহজ সরল, সবর সম্প্রদায়ের মাঝে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। হৃদয়ের প্রীতি আর অর্ঘ্যে তাঁদের আপন করে নিয়েছিলেন। বঙ্গজননীর এই কৃতি সন্তান 1891 খ্রিস্টাব্দের 29 জুলাই
এই ধরাধামের মায়া কাটিয়ে অমৃত লোকে যাত্রা করলেন। বাঙালি সমাজের এই অগ্রণী ঋত্বিক মুড়ো ম্লান মুখ বাঙালির জন্য রেখে গেলেন অতলান্ত জ্ঞানের সমুদ্র, সুগভীর পাণ্ডিত্য, সুউচ্চ ব্যক্তিত্ব, অনন্ত মানব প্রেম আর বাংলা বর্ণমালা। আজকের দিশাহীন বাঙালির কাছে এই মৃত্যুঞ্জয়ীর আদর্শ আবার ফিরে আসুক সহস্রবার। বাঙালির অহংকার বিদ্যাসাগরের জন্মদিনটিকে আমরা ভারতের শিক্ষক দিবস হিসেবে পালন করার জোরালো দাবি জানাচ্ছি। সেই সঙ্গে বাংলা ও বাংলা চ্যানেলের পক্ষ থেকে দয়ার সাগর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন।